নমস্কার বন্ধুরা, আজ হাজির হলাম সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় পর্ব বিকন সাহেবের বাংলো তার ভিডিও নিয়ে। হ্যামিল্টন সাহেবের বাংলো দেখে বাজারের মধ্য দিয়ে আমরা চলেছি এগিয়ে বিকন সাহেবের বাংলো দেখার উদ্দেশ্যে। পুরো রাস্তাটাই দোকানপাটে ভর্তি এবং বেশ সাজানো গোছানো। সুন্দরবন বলে দ্বীপ এলাকা বলে জিনিসের কোনো খামতি নেই, প্রচুর জিনিস রয়েছে এই দোকানের গুলোয়। আমরা আস্তে আস্তে ধীরে ধীরে সব দোকানপাট পার হয়ে এগিয়ে চললাম বিকন বাংলো দেখব বলে। কি সুসজ্জিত দোকানপাটগুলো দেখুন, অসম্ভব সুন্দর। বাজারের পথ ধরে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি বিকন বাংলোর দিকে। রাস্তাতেই পড়বে গোসাবা থানা। সেই থানার একদম কোণ ঘেঁষে আমরা এসে পৌঁছালাম বিকন বাংলোয়। এই বিকন বাংলো কেন দেখতে এলাম, এর বিশেষ একটি কারণ আছে। কারণটি হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1932 সালের 29 ডিসেম্বর এই বিকন বাংলোয় এসেছিলেন এবং 2 রাত এখানে ছিলেন, শুধুমাত্র হ্যামিল্টন সাহেবের আমন্ত্রণে। আর নিজের চোখে দেখতে চেয়েছিলেন একজন সাহেব কিভাবে সুন্দরবনে এসে সুন্দরবনের মানুষজনের সাথে মিশে গিয়ে তাদের উন্নতিকল্পে সামিল হয়েছেন। সেটা সচক্ষে দেখার জন্য কবিগুরু রবীন্দ্রনাথ, বিশ্বকবি, তিনি 70 বছর বয়সে এই অজানা জিনিসকে জানবার ইচ্ছেয় এসেছিলেন বিকন বাংলোয়। এই সেই সুসজ্জিত বাড়ি, কাঠের, যে বাড়িতে তিনি ছিলেন। আর এই হ্যামিল্টন সাহেব এবং রবীন্দ্রনাথ ঠাকুরের একটি মূর্তি, আবক্ষ মূর্তি রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর এবং হ্যামিল্টন সাহেব হয়তো এখানে বসেই তাদের ব্যক্তিগত আলাপ আলোচনা করেছিলেন, আমরা ভেবে নিতেই পারি। যখন এই পথ ধরে আসছি, এই সমস্ত জিনিস দেখছি, বারবার একটা কথাই মনের মধ্যে আসছে যে কত দিন আগে রবীন্দ্রনাথ ঠাকুর নৌকা চড়ে এখানে এসেছেন। তাও এখনকার মতো উন্নত নৌকা না, আর নদীও নিশ্চয়ই এখনকার মতো এত ছোট হয়ে যাওয়া নয়। নিশ্চয়ই মাতলার জল, বিদ্যাধরী নদী এবং মাতলা মিলে গোসাবা, তার জল নিশ্চয়ই ছিল অনেক উথাল পাতাল করা। সেই ছবিটা যেন চোখের সামনে ভেসে উঠছিল। আরবার রবীন্দ্রনাথ ঠাকুরের দিকে তাকিয়ে দেখছিলাম। কি সুন্দরভাবে নতুন করে সংরক্ষণের চেষ্টা চালানো হচ্ছে এই সমস্ত জায়গাগুলোকে। সত্যি আমরা এত সুন্দর একটা দিন কাটালাম, এত সুন্দরভাবে পর্যটনকে আরো সুসজ্জিত করে সকলের সামনে তুলে ধরার জন্য। মহাত্মা গান্ধীকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি না এলেও 1935 সালে ফেব্রুয়ারি মাসে তারই এক ব্যক্তিগত সচিব মহাদেব দেশাইকে পাঠিয়ে দিয়েছিলেন এই গোসাবায়। দেশাই হ্যামিল্টনের সাথে 1 সপ্তাহ কাটিয়েছিলেন। এমনকি এই পরিদর্শনের কথা গান্ধীজি হরিজন পত্রিকার 4টি পর্বেও প্রকাশিত করেছিল। যাই হোক, রবীন্দ্রনাথ ঠাকুর 70 বছর বয়সে অজানাকে জানার ইচ্ছায় অসুস্থ শরীরে ছুটে এসেছিলেন সুন্দরবনে হ্যামিল্টন সাহেবের আমন্ত্রণে। তার কারণও ছিল
হ্যামিল্টন সাহেব সুন্দরবনের প্রান্তিক মানুষদের জন্য সমবায় সমিতি গড়ে তুলেছিলেন, খামার তৈরি করেছিলেন, সমবায় ব্যাংক গড়ে তুলেছিলেন, জামিনী রাইস মিল গড়ে তুলেছিলেন। সেই সব দেখে অনুপ্রাণিত হয়ে রবীন্দ্রনাথও শান্তিনিকেতনে ফিরে গিয়ে সমবায় গঠন করেন, ব্যাংক, কোঅপারেটিভ ব্যাংক গঠন করেন। এগুলো সত্যিই খুব আনন্দ দেয় যে মানুষ চাইলে কিনা করতে পারে। আমরা সুন্দর সুসজ্জিত বিকন বাংলো দেখে আবার রাস্তায় উঠলাম, আবার সেই সুসজ্জিত দোকানপাট, তার পাশ দিয়ে আমরা চললাম জেটিঘাটের উদ্দেশ্যে। গোসাবা সত্যি সুন্দরবন এলাকায় আমি যেহেতু অনেকদিন ছিলাম, গোসাবার এই উন্নতি আমার সত্যি খুব ভালো লেগেছে। কারণ সাধারণত সুন্দরবন এলাকার জেটিঘাট বা তৎসংলগ্ন যে সমস্ত বাজার থাকে, এত দোকানপাট আমি দেখি না। পাথর প্রতিমাতেই একমাত্র দেখেছিলাম, কিন্তু আর যে সমস্ত ঘাট সেগুলো এত উন্নত না। গোসাবাও দেখলাম সেরকমই সুন্দর একটি জায়গা। আবার আমরা সবাই মিলে আমাদের যে নৌকা, সেই লঞ্চ, সেই মা শৈলবালা, তাতে উঠলাম। এবার যাব আমরা পাখিরালয়ের উদ্দেশ্যে। আর লঞ্চেই থাকবে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা। আমরা পাখিরালয়ে গিয়ে সেখানে কটেজ বা হোটেল, যে কোনো লজ নেওয়া আছে নিশ্চয়ই, যিনি আমাদের দায়িত্ব নিয়েছেন উনিই করে রেখেছেন। আমরা সন্ধ্যার মুখে সেখানে গিয়ে হাজির হব। লঞ্চকে প্রণাম করে আমি উঠলাম আমাদের মা শৈলবালা। যেহেতু সুন্দরবন এলাকায় দীর্ঘদিন ছিলাম, লঞ্চের ওই সামনের যে লাল অংশটা, ওটাতে প্রণাম করতে দেখলাম পয়সা দেওয়া থাকতো, তাই ওটাই প্রণাম করেই প্রতিদিন স্কুল যেতাম। অনেকদিন পর আবার সেই দিনগুলোর কথা মনে পড়ল। আমরা লঞ্চে উঠে লঞ্চের ধারে রাখা চেয়ারগুলি বসে নদীকে সুন্দরভাবে দেখতে দেখতে এবং গল্প করতে করতে এগিয়ে চললাম। এরপর আমি আমার বর্তাকে জিজ্ঞাসা করলাম সুন্দরবন সম্পর্কে কিছু জানাতে। বর্তার মুখ থেকে শুনিনি সেই কথা। বলো, সুন্দরবন ভ্রমণ কেমন লাগছে? সুন্দরবনের অভিজ্ঞতা আমরা আগেও ছিল, 1980 সালে এসেছিল, 1985 সালে। তার থেকে দেখছি এখন অনেক কিছু পরিবর্তন। এই বিশেষ করে যে লঞ্চে তখন একটাই বাথরুম ছিল, আর এখন দেখছি তুমি রাস্তাঘাট এই সবই দেখছি একটাই জিনিস খারাপ লাগছে, ম্যানগ্রোভ অঞ্চল তুলে দিয়ে এখানে মানে ভূমিধসটা রক্ষা করার জন্য সব কংক্রিট দেওয়া হচ্ছে, কংক্রিট পাইল্যান্ড বা কংক্রিট স্ট্রাকচার দিয়ে সেটাকে রক্ষা করার চেষ্টা করছে। ওই তো দূরেই আমরা দেখতে পাচ্ছি বাঁশ দিয়ে স্ট্রাকচার হয়েছে। কোথাও কোথাও যে কুমির রেখেছিলাম এখনো পাইনি, হয়তো এই তো প্রথম দিন 2 ঘন্টা মাত্র হয়েছে, হয়তো আমাদের ভাগ্যে থাকতেও পারে। আর জলের উপর ভেসে বেড়ানোর অভিজ্ঞতা, জলে ভেসে বেড়ানোর অভিজ্ঞতা আগেও ছিল, একই নতুনত্ব